পাকা আমগুলো ফুরিয়ে গেলে কিন্তু আমি ভীষণই আফসোস করতাম, কারণ দেখতেই পাচ্ছেন একটা মাত্র পাকা আম দিয়ে এই রেসিপিগুলো বানিয়েছি। কতটা টেস্টিভাবে তৈরি হয়েছে সেটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। সেভাবে কিছু লাগে না, ওই 1 কাপ চালের গুঁড়ো বা 1 কাপ সুজি থাকলেই কিন্তু রেসিপিটি সহজেই বানাতে পারবেন। ভীষণই টেস্টি একটি রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা টেস্টিভাবে তৈরি হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই টেস্টিভাবে তৈরি হয়েছে। তো আশা করি আপনারাও বানাবেন, সেটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। তো এখানে আমি একটা পাকা আম নিয়েছি, একটু বড় ধরনের নিয়েছি আমি। তো এই আমটা দিয়েই কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যায়, তো মোটামুটি পাকা দেখেই নিতে হবে। তো আমটাকে আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে সেভাবে আমরা কাজ করি না, তো যে কারণে একটু আমার অসুবিধা হচ্ছে। আমরা সবসময় বটি বা পনিক দিয়েই কাজগুলো করে থাকি, তো যে কারণে একটু আমার অসুবিধা হচ্ছে। তো আপনারা যেভাবে পারবেন সেভাবেই কেটে নেবেন। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো আমটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এটা দেখেই অবশ্যই আমগুলোকে নিতে হবে, তাহলে কিন্তু আমটা ভীষণই মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে। তো এই আমটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল, তো যে কারণে চিনির পরিমাণটা একদমই কম লেগেছে আমার। তো বুঝে শুনে কাজটি করবেন। যদি দেখেন যে টক, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো সব কিছু বলছি আমি, তো রেসিপিটি দেখতে থাকুন। তো এখানে এইভাবে আমি আমটিকে কেটে নিয়েছি, এই পাল্পটাকে। আর যদি দেখেন যে ভীষণই ছিবড়া বা খোসা থাকে, তাহলে ওইগুলোকে একটু ছেঁকে নিতে হয়। তো এখানে কোনো রকম ছিবড়ে বা খোসা কিছুই নেই, দেখতেই পাচ্ছেন সহজেই কিন্তু আমি পাল্পটাকে নিতে পারছি। তো এইভাবে পুরোটাই আমি নিয়ে নিচ্ছি যতটা আছে। কিন্তু এই যে আমের গাঁটটা দেখতেই পাচ্ছেন, ওটা কিন্তু আমি নিতে পারিনি, কারণ আমার ছেলে ছিল ওখানে, তো ও খেয়ে নিয়েছে। তো এই পরিমাণ আমটা আমার বেরিয়েছে, তারপর ওটাকে আমি বেটে নিয়েছি, বলতে ঘুরিয়ে নিয়েছি ভালো করে, একদম স্মুথ করে। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়েছে। তো আমি কি করব, এই মিশ্রণের সাথে 1 কাপ চালের গুঁড়ো মিশিয়ে দেবো। তো এখানে আপনারা চাইলে কিন্তু 1 কাপ সুজি দিয়েও কাজটি করে নিতে পারেন। আজকে আমি চালের গুঁড়ো দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাবো। এখন কিন্তু সবার বাড়িতে থাকে মোটামুটি, আর যদি না থাকে তাহলে 1 কাপ সুজি দিতে পারেন, বারবার বলছি। না হলে একটা কাজ করবেন, আগে থেকে তো 1 বাটি চাল ভিজিয়ে রেখে দেবেন, তারপর মোটামুটি বেটে একই রকমভাবে কাজটি করে নিতে পারেন। তারপর দেখুন আমি একটু চিনি দিচ্ছি, ওই 2 চামচের মতো, বা অল্প করে দিয়েছি বলতে পারেন। তারপর একটু আমি লবণ দিয়েছি, একদম অল্প করে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু চালের গুঁড়ো, তো যে কারণে অনেকটাই ঠিক হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি, তো এতটাই কিন্তু ঘন হয়ে যায়। তো মোটামুটি এখানে আমি কি করেছি, এই 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। ওটা দিলে কিন্তু শুকনো শুকনো মনে হয় না খাওয়ার সময়, তো যে কারণে আমি একদমই 1 চামচ দিয়েছি, বেশি করে কিন্তু দিইনি। তো ওটাকে দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে, এতে করে কিন্তু রেসিপিগুলো সুন্দরভাবে সফটভাবে তৈরি হয়, বা স্পঞ্জিভাবেও তৈরি হয়। তো অবশ্যই সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়েই মেশাতে হবে। তো মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর আমি কি করব, একটু রেস্টে রেখে দেবো, যেহেতু চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, তো একটু রেস্টে রেখে দিলেই ভালো। তো মোটামুটি আমি 15 মিনিট বা আধ ঘন্টা এটা সময় নিয়ে আমি রেখে দিচ্ছি। আমি 15 মিনিট রেখে দিচ্ছি। তারপর আমি কী করেছি, ওইদিকে 500 ml দুধ ছিল, ওটাকে ঘন করাই ছিল, মোটামুটি আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপর ওটাই আমি নিয়েছি, আমার কাছে ফ্রেশ দুধ ছিল না, তো যে কারণে আমি ওটাই নিয়েছি। আর এটা কিন্তু আগে থেকে ঘন করাই ছিল, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আরেকটু আমি ফুটিয়ে নিচ্ছি, বলতে একটু ঘন করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর এতে আমি 2টো এলাচ দিয়েছি। এই এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এই দুধের মধ্যে, তো যে কারণে দিয়েছি, দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি 2টো এলাচ দিয়েছি, মুখটাকে ফাটিয়ে আমি দিয়ে দেবো। এই যে 2টো এলাচ আমি নিয়েছি, মুখটাকে ফাটিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি আরও একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। তো খুব বেশি ঘন করে আমি কিন্তু কাজটি করব না। আপনারা চাইলে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধও দিতে পারেন, দিলে কিন্তু একটু বেশ ঘন হয়ে যায়, স্বাদটাও বেড়ে যায়। তো এখানে আমি কিছুই দিচ্ছি না, মোটামুটি এইভাবে একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে কি করেছি, চিনি দিয়েছি। তো মোটামুটি যতটা খাবেন মিষ্টি, তো সেটা বুঝে শুনেই কাজটি করে নেবেন। আমি অল্প করেই দিয়েছি, 2 থেকে 3 চামচের মতোই দিয়েছি, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিয়েছি। তো একটু ঘন কিন্তু হয়ে গিয়েছে, তারপর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যায়। তো আমি খুব বেশি ঠান্ডাও করব না, আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কাজটি করি। তো মোটামুটি এখানে গ্যাসটা বলুন বা ইন্ডাকশান যা কিছু আছে আমি অফ করে দিয়েছি, দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি।
তো এটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢেকে রেখে দেবো। খুব বেশি ঠান্ডা করবো না, মোটামুটি যেন একটু গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে, তাহলে কিন্তু এই দুধটা কিন্তু এই রেসিপির মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে তাহলে। তো ওটাকে আমি ঢেকে রেখে দিয়েছি। আর এইদিকে মোটামুটি 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো একটু ঘন হয়ে গিয়েছে, তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়। তো অবশ্যই একটু সময় নিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখুন এখানে কি করেছি আমি, একটু এই বেকিং সোডা পাউডার যা কিছু আছে দিয়েছি, ওইগুলো দেওয়ার কারণে কিন্তু ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হবে। তো যে কারণে হাফ চামচের মতো দিয়েছি আমি বেকিং পাউডার, হাফ চামচই হবে, বেশি কিন্তু দিইনি। তারপর দেব আমি বেকিং সোডা, তো মোটামুটি অল্প করেই দিয়েছি, ওই চামচেরই মাপ করে 4 ভাগের 1 ভাগ, একদম অল্প করেই দিয়েছি বেকিং সোডা। তারপর আমি একটু দুধ দিচ্ছি, কারণ এবারটি একটু ঘন লাগছে আমার, তবে ঘন করেই কিন্তু বানাতে হবে, খুব বেশি পাতলা করে বানালে হবে না। তো দেখতেই পাচ্ছেন, তো সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার পর তো একটু সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু বেকিং সোডা পাউডার ওইগুলো রয়েছে, একটু সময় নিয়ে কিন্তু মেশাতেই হবে। তো দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি, আর অনেকটা ফুলে গিয়েছে। তো আমি কিভাবে এই ব্যাটারের ঘনত্বটা রেখেছি দেখে আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু সব কিছুকে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে গেলে হয়ে যাবে সব কিছু, কিন্তু তখন অতটা হয়তো ফুলবে না বা ফেটে যাবে জিনিসটা। তো যে কারণে আমি একটু ঘন করেই কাজটি করেছি। তো দেখুন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর আমি কি করেছি, আজকে ইডলি সাঁচে করে বানাবো, তো যে কারণে ওই সাঁচগুলোতে তেলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলটাকে ইউজ করলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে, আপনারা দেখতে পাবেন। তো যেই পাত্রের মধ্যে বানান না কেন একটু তেলটাকে কিন্তু লাগিয়ে দিতে হয়। তারপর ওই ব্যাটারটিকে আমি দিয়েছি, অল্প করেই দেবো, খুব বেশি ভরে ভরে দেবো না। তো বেশি করে দিলে কিন্তু একদম বাইরে বেরিয়ে আসবে ফুলে, তখন কিন্তু কি বলবো, ভালো লাগবে সব কিছু, কিন্তু বাইরে বেরিয়ে আসলে তখন ফেটে যাওয়ার ভয় থাকে, বা শেপটা অতটাও ভালো লাগে না দেখতে। তো যে কারণে আমি মোটামুটি একটু বাকি রেখে কাজটি করে নিচ্ছি, খুব বেশি ভরে ভরে আমি কাজটি করছি না, দেখে আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু 2 থেকে আড়াই চামচের মতো করে দিয়েছি আমি। তো ছোটো ছোটো বাটি যেগুলো আছে ওই বাটিতে করেও কিন্তু রেসিপিটি বানাতে পারেন, সহজেই বানানো যায় একই রকমভাবে। তো একটা সাঁচে আমি ভরে নিয়েছি, এরকম আরও একটা সাঁচ রয়েছে, ওটাতেও আমি ভরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি বেশ সুন্দর করে ভরে নিয়েছি, একটু বাকি রেখে কিন্তু ভরেছি। তারপর আগে থেকে আমি একটা কড়াইতে জল বসিয়ে রেখেছি গরম হতে, ওটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তারপর এভাবে সাঁচগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এই ছিদ্রগুলোকে দেখে কাজটি করে নিতে হবে, নিচের ছিদ্রটা কোথায় আছে ওটা দেখে একটু সরিয়ে মোটামুটি এইভাবে উপরেরটা রেখে দিতে হবে। তারপর ঢেকে আমি রান্না করে নেব। তো বলতে পারেন একদম 15 থেকে 20 মিনিটের জন্য, একদম মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই রান্নাটিকে করতে হবে, কোনো সময় কিন্তু লো বা মিডিয়াম করে রাখা যাবে না, সবসময়ের জন্য হাইয়ের দিকেই যেন থাকে সেদিকে খেয়াল করতে হবে, এতে করে কিন্তু সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। তো একদম বলতে পারেন 18 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু ফুলে গিয়েছে, একটু সময় নিয়ে কাজটি করতে হবে, যেহেতু চালের এই রেসিপিগুলো, তো একটু সময় নিয়ে ফোটালে বা সেদ্ধ করলে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর উপর দিকটা এইভাবে একটু টাইট হয়ে যায়, হাত দিলেই বুঝতে পারবেন জিনিসটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর যেহেতু নিচের রেসিপিগুলো রয়েছে ওইগুলো কিন্তু ফুলেছিল, কী হয়েছে এই সাঁচের গায়ে লেগে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন এইভাবে তোলার সময় কিন্তু ভেঙে গিয়েছে বা ছেড়ে গিয়েছে। তো এইগুলো আমি তুলে দেখাচ্ছি এখন, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সহজেই তোলা যায়। তো যখন নিচে শাঁসটা রাখবেন সেটা খেয়াল করবেন যে উপরেটা কোথায় রাখবেন, কারণ নিচে কিন্তু নিচের যে শাঁসটা রয়েছে ওর যে ইডলিগুলো, ইডলি কেন বলছি আমি জানি না, এই রেসিপিগুলো কিন্তু উপরটাতে লেগে যায়, তো বুঝে শুনে কাজটি করে নেবেন। তো মোটামুটি এইভাবে আমি ঠান্ডা করে নেওয়ার পর তুলে নিচ্ছি, আর সহজেই কিন্তু উঠে যাচ্ছে, আর কতটা স্পঞ্জি হয়েছে, জালেদারভাবে তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু সহজেই আপনারা তৈরি করতে পারবেন, এইগুলো কিন্তু এই অবস্থাতেই খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। তো আমি কি করেছি, ওই যে দুধটাকে বানিয়ে রেখেছিলাম একটু ঘন করে, ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবেন। আর দুধটা যদি একটু গরম থাকে না তাহলে কিন্তু সহজেই টেনে নেবে। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি আমি গরম করে কিন্তু কাজটি করিনি, মোটামুটি গরম আছে। তো ওটা বুঝে শুনে আমি কাজটি করে নিচ্ছি। একটা পাকা আম দিয়ে যে এইভাবে রেসিপিগুলোকে বানানো যায় সেটা কি আপনারা জানতেন? আর যদি জানতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা বানিয়েছেন যদি সেটা একবার আমাকে জানাবেন। আমি কিন্তু এই প্রথমবার বানালাম, আমার খেতে কিন্তু দারুণ লেগেছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো মোটামুটি একটা আম দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গিয়েছে। তো রেসিপিটি দেখেছেন আশা করি, যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো একটা রেসিপি আপনারা দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে সহজেই আমি শেয়ার করে নেব। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।